দেশের আমদানি রপ্তানির প্রায় ৮০% পরিবাহিত হচ্ছে চট্টগ্রাম বন্দর দিয়ে। বাংলাদেশের অর্থনীতির অন্যতম লাইফলাইন হচ্ছে এই চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দর নিয়ে নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন সংগঠন, ব্যবসায়ী এবং শ্রমিক সংগঠনের নেতারা বলছেন, এই চট্টগ্রাম বন্দর নিয়ে নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে। আসলে আমাদেরকে চারিদিক থেকে অনেকটা বিভিন্ন আইন কানুন করে আমাদেরকে স্থবির করে দেওয়া হচ্ছে। তবে স্থবির করে দেওয়া হয়েছে, সুবিধা তো পাওয়ার প্রশ্নই আসে না। কোনো দেশপ্রেমিক এই চট্টগ্রাম বন্দরের এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিদেশিদের কাছে দিতে পারে, এটা কখনোই হতে পারে না। কারণ আমরা যতটুকু দেখেছি সেটা হলো যে চট্টগ্রাম বন্দরের যে আমাদের যে অপারেশন দেখানো হয় জিসিবির, কিন্তু জিসিবির অপারেশনটাকে এনসিটিতে দেখানো হচ্ছে, দেখিয়ে ভুল তথ্যের মাধ্যমে এটা সারা দেশবাসীকে উপস্থাপন করা হচ্ছে। এটা আসলে কাম্য নয়। আমার কথা হলো প্রকৃত সংবাদপত্র দেশ এবং সরকার যদি পায়, তাহলে অবশ্যই এটা বিদেশির হাতে দেওয়ার কোনো কারণ আমরা খুঁজে পাই না, আমরা দেখি না। আমরা চাই যে সরকার এখনও ওই অবস্থান থেকে সরে আসুক, ডিপি ওয়ার্ল্ড নয়। এটা কাউকে যেন কোনো বিদেশিদের হাতে এই চট্টগ্রাম বন্দরটাকে তুলে না দেওয়ার জন্য কর্তৃপক্ষ এবং সরকারকে আমরা অনুরোধ করছি। এনসিটি হচ্ছে, দেখেন আপনার একটা হার্ট হচ্ছে, এনসিটি হচ্ছে চট্টগ্রাম বন্দরের হার্ট। এটা অবশ্যই লাভজনক। চট্টগ্রাম আপনি কি দেখেন নাই যে আমরা সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ইনসেন্টিভ পাচ্ছি? কেন? অপারেশনের জন্য। তাহলে যদি লাভ না হতো তাহলে আমাদেরকে কেন ইনসেন্টিভ দেওয়া হয়েছে? নিশ্চয়ই লাভ হয়েছে বলেই দেওয়া হয়েছে। এটা অবশ্যই লাভজনক এবং ব্যাপকভাবে লাভজনক। আমরা যদি আমাদের টেরিফ বৃদ্ধিটাকে যদি আপনি কাউন্টিংয়ে না আনেন, তাহলে দেখবেন যে আমরা $170 কাছাকাছি আমরা সরল পথে ইনকাম করি এবং আমাদের সেখানে খরচ হয় সব ডেপ্রিসিয়েশন ধরলেও খরচের পরিমাণ $70 থেকে $80। আমরা সেখান থেকে প্রায় $100 থেকে $150 মতো পার টিউজ কন্টেনার আমরা ইনকাম করি। তো পার টিউজ কন্টেনার আমরা ইনকাম করি, সেখান থেকে হয়তো স্যালারি বাদ দিলে আমাদের পার টিউজ কন্টেনারে $50 প্রফিট থাকবে। এখন এটাকে লস কোথা থেকে আসলে আমার ধারণা নেই। এটা অবশ্যই লাভজনক একটা প্রতিষ্ঠান। কোনো চিন্তা ছাড়াই ষড়যন্ত্র চলছে। আমাদের একটা দেশ একটা পোর্ট, আজকে এই একটা দেশ একটা পোর্ট যদি নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদের আর যাওয়ার জায়গা থাকবে না। এটা আমরা বলছি যে মানে একটি রেডি পোর্টকে বিদেশিদের হাতে কেন দেওয়া হবে, এটা খুবই উদ্বেগজনক। এবং আমরা বারবার আহ্বান করছি যে অন্তত যে বিদেশি প্রতিষ্ঠানগুলোকে বন্দর যাতে হ্যান্ডওভার করা না হয়। এটা একটা বড় অস্বস্তিকর এবং কনস্পিরেসি। আমরা এই অবস্থান থেকে রক্ষা পেতে চাই এবং সরকার একটা যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করা না হলে ট্যারিফের ক্ষেত্রে, তাহলে ব্যবসায়ীদের পিঠ দেওয়ালে ঠেকে যাবে এবং দেশের ব্যবসা বাণিজ্য অনেক বেশি ক্ষতির সম্মুখীন হবে। এর মধ্যেই সরকার সিদ্ধান্ত নিয়েছে ডিপি ওয়ার্ল্ড নামে একটি প্রতিষ্ঠানকে চট্টগ্রাম বন্দরের অত্যন্ত লাভজনক যে কন্টেইনার টার্মিনাল এনসিটি তাদের ইজারা দেওয়ার জন্য। নানা ইস্যু নিয়ে এখন চট্টগ্রাম বন্দর এখন আলোচনার বিষয়। এর মধ্যেই প্রায় 34 ঘন্টা কর্মবিরতি পালন করেছে পরিবহন শ্রমিকরা। হঠাৎ করে চট্টগ্রাম বন্দরে পরিবহন শ্রমিকদের গেট পাস 57 টাকা থেকে 230 টাকা বর্ধিত করার প্রতিবাদে শনিবার সকাল থেকে তারা চট্টগ্রাম বন্দরে সব ধরনের পণ্য পরিবহন বন্ধ করে দেয়। এর ফলে চট্টগ্রাম বন্দর কার্যত অচল হয়ে পড়ে। চট্টগ্রাম বন্দর দিয়ে সারা দেশে যে আমদানি রপ্তানি বাণিজ্য পরিবাহিত হয়, আভ্যন্তরীণ ক্ষেত্রে বন্দরের অভ্যন্তরীণ জায়গাগুলোতে বন্দর পরিবহন সবগুলো বন্ধ হয়েছিল এই দীর্ঘ সময় ধরে। তাদের এই কর্মসূচির সাথে যোগ দিয়েছিল সিএনএফ এজেন্টস অ্যাসোসিয়েশন। তাদেরও বক্তব্য হচ্ছে, বিভিন্ন খাতে বন্দর কর্তৃপক্ষ হঠাৎ করে 41% হারে ট্যারিফ আরোপ করেছে। চট্টগ্রাম বন্দরে যে বিদেশ থেকে পণ্য আমদানি করা হয়, সেসব পণ্য বিনা পয়সায় বন্দরে রাখার জন্য 4 দিনের সময় নির্ধারিত আছে। এই 4 দিনের পরে যদি অতিরিক্ত সময় থাকে, বন্দরে যদি এইসব পণ্য খালাস করা না হয়, সেখানে 4 গুণ হারে রেন্টাল আরোপ করার বিধান রয়েছে। আর এসব বিধানে এর মধ্যে ব্যবসায়ীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন।
পোর্ট ইউজার্স ফোরাম নামে একটি সংগঠন চট্টগ্রামে সমাবেশ করে বৈঠক করে চট্টগ্রাম বন্দরে আরোপিত এই ট্যারিফকে অযৌক্তিক হিসেবে আখ্যা দিয়েছেন। তারা এই বন্দরের ট্যারিফ আরোপের বিরুদ্ধে কঠোর কর্মসূচিও ঘোষণা করেছেন এবং বলেছেন বন্দর যদি এইসব ট্যারিফ প্রত্যাহার না করে তাহলে আগামী 7 দিনের মধ্যে যদি এই সিদ্ধান্ত না আসে বন্দর অচল করে দেবেন। পোর্ট ইউজার্স ফোরাম গতকালকে এই বৈঠকটি করেছেন চট্টগ্রামের সর্বস্তরের ব্যবসায়ীদেরকে নিয়ে। অর্থাৎ এক কথায় বলা যায় বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে চট্টগ্রাম বন্দর এখন আলোচনার কেন্দ্রবিন্দু। এক সপ্তাহের মধ্যে যদি এটা সমাধান করা না হয় তাহলে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়া হবে। এই প্রস্তাবগুলিতে আপনারা রাজি আছেন? হাত তুলে দেখান। চট্টগ্রাম তথা এটা কিন্তু শুধু চট্টগ্রামের ব্যবসায়ীদের জন্য নয়, এটা সারা বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য, সারা বাংলাদেশের জনগণের জন্য। কারণ এই টাকা যাবে জনগণের পকেট থেকে, সারা বাংলাদেশের মানুষ এটাতে যুক্ত, সবার পকেট থেকে এই টাকা যাবে। এটা শুধু চট্টগ্রামের ব্যবসায়ীদের থেকে যাবে না, কিংবা চট্টগ্রামের জনগণের থেকে যাবে না, সারা বাংলাদেশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে, সারা বাংলাদেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এখানে অনেকগুলি রিটেইলার আছেন, অনেকগুলি একদম ম্যাক্রো লেভেলে বিজনেসম্যানরা আছেন, তারা বলবেন তাদের কি অবস্থা। এই সময় যেখানে বন্দর কোনো লসে নাই, এই সময় ট্যারিফটা রিনেগোশিয়েট করার জন্য আমরা গত সবাই বলেছি যে আমরা বন্ধ করে দিতে বলিনি, আমরা বলেছি স্টেক হোল্ডারদেরকে ডেকে রিনেগোশিয়েট করার জন্য। 4 টাইম, 5 টাইম, 6 টাইম, 7 টাইম পর্যন্ত বাড়ানো হয়েছে পেনাল্টি। আপনি বললেন কি স্টোর র্যান্ট, এটা নতুন একটা শুরু হলো গত 10 বছর থেকে। স্টোর র্যান্ট কি, আপনি ইম্পোর্ট করলেন, কাস্টম আপনার কোনো কারণে অ্যাসেসমেন্ট করতে পারলো না, কাস্টমসের এসআই করার লক নাই, কাজ করতেছে না, তো আপনি ওটার জন্য পেনাল্টি দেবেন কেন? আপনি কাস্টম অফিসাররা আন্দোলন করেছেন, আমি এটার পক্ষে বিপক্ষে কোনোটাতে না, এটা আপনার ব্যাপার, আপনার এমপ্লয়ি কেন করছেন, তো ওটার জন্য যে আপনি মাল ডিসচার্জ করতে পারি নাই। আমার কি স্টুডেন্ট বাদ দিয়েছেন আপনি? কে বলবে? এমন সময় এই কাজটা করলেন, আমাদের বিজ্ঞ যারা এই কাজটা করছেন ওনারা এমন সময় কাজটা করলেন যখন দেখলেন এফবিসিসিআই নাই, চিরং চেম্বার নাই, বিজিএমইতে যখন প্রশাসক, তখন এই কাজটা করছেন। আমরা কিন্তু এটা হতে দেব না, আন্ডার এনি সার্কামস্টেন্সে এটা কিন্তু হতে দেব না, দেব না, দেব না। হ্যাঁ, আমরা বিদেশি অপারেটরের বিপক্ষে না, যে কোনো বিদেশি অপারেটরকে দেন আপনি এক্সেলেন্স বাড়ানোর জন্য, এক্সপার্টাইজ বাড়ানোর জন্য, আমরা পক্ষে আছি। কিন্তু চিরংপুরের ট্যারিফ বাড়িয়ে বিদেশি অপারেটর হবে না, নাম্বার 1। আরেকটা ব্যাপার হলো কি, আপনি ট্যারিফ বাড়াবেন, তাও রাজি আছি, সবার সাথে বসেন, কোন জায়গায় ট্যারিফ বাড়াতে হবে ঠিক করেন, স্টেক হোল্ডারদের সাথে কথা বলেন। আমাদের অনেকগুলো ট্যারিফ আছে যেখানে চেঞ্জ করা দরকার আছে। হ্যাঁ, যুগের পরিবর্তনে বাড়ান, কিন্তু আপনি যে বললেন নাকি 76 সালে বাড়াইছি, 86 সালে বাড়াইছি, আর 2025 সালে বাড়ালাম, কথাটা সত্য না। তখন ডলারের দাম ছিল 30 টাকা, এখন 122 টাকা। এই কথাগুলি বারবার বলতেছি, কেউ শুনে না, কেউ উত্তর দেয় না। আসলে এই নৌ পরিবহন টোটাল সেক্টরটাতে দেখলাম মানুষকে কেউ মানুষ মনে করে না। চট্টগ্রাম বন্দরের যে এনসিটি নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল, এই টার্মিনালটি দীর্ঘদিন ধরে সাইড পাওয়ার টেক লিমিটেড তারা পরিচালনা করছিল। এর মধ্যে তাদের মেয়াদ শেষ হওয়ার পরে বাংলাদেশ নৌবাহিনী তাদের যে পরিচালিত ড্রাইডক প্রতিষ্ঠান, সে ড্রাইডকের মাধ্যমে পরিচালনা করে। বাংলাদেশ নৌবাহিনীর পরিচালিত ড্রাইডক লিমিটেড এনসিটি পরিচালনার পর বিপুল সংখ্যক কন্টেইনার হ্যান্ডেলিং করে এবং অল্প সময়ের মধ্যে জাহাজীকরণ এবং জাহাজ যে ছেড়ে যাওয়া সেই কাজটি সম্পূর্ণ হয়। অর্থাৎ বন্দরের যে সক্ষমতা ছিল তার চেয়ে বেশি কাজ করেছে এনসিটিতে এই বাংলাদেশ নৌবাহিনী তাদের পরিচালনার ফলে। এখন প্রশ্ন উঠেছে যে বাংলাদেশ নৌবাহিনী তাদের যে পরিচালনা করেছে এবং ড্রাইডকের মধ্য দিয়ে পরিচালনা করার পরে বন্দরের সক্ষমতা, বন্দরের কার্যক্রম বাড়ার পরে কেন এই বন্দরকে বিদেশিদের হাতে দেয়া হবে? চট্টগ্রাম বন্দরের এই লাভজনক প্রতিষ্ঠান এনসিটিকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলও কর্মসূচি ঘোষণা করেছে।
বিভিন্ন সংগঠন বন্দর রক্ষা কমিটি করে তারা এই এনসিটিকে বিদেশিদের হাতে দেওয়ার বিরুদ্ধে তারা আন্দোলন নেমেছে। অর্থাৎ সবকিছু মিলিয়ে চট্টগ্রাম বন্দরকে ঘিরে এক ধরনের অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে। দেশের অর্থনীতির এই চালিকা শক্তি চট্টগ্রাম বন্দর নিয়ে আগামীতে বড় ধরনের সংকট তৈরি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে বন্দর সংশ্লিষ্টরা। এই অবস্থায় চট্টগ্রাম বন্দরকে রক্ষা, চট্টগ্রাম বন্দরের যে কার্যক্রম তার গতিশীলতা ধরে রাখার জন্য সরকারকে অবশ্যই কার্যকর উদ্যোগ নিতে হবে। আজ এ পর্যন্ত, আগামীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।